দেখি মেঘনা আলম এত স্ট্রং পজিশনে গিয়েছে শুয়ে শুয়ে। আপনার নামে হানি ট্র্যাপের অভিযোগ না, আছে। ওইটা অভিযোগ না, মুকুট পরে নেমেছেন। এই বাপমার পরিচয়হীন এতিম জায়গা থেকে এখন আমাদের পরিচয় হয়েছে। আপনার উদ্দেশ্যই ছিল না যে আপনি সংসদে যাবেন। রাজনীতিটাকে এন্টারটেইনমেন্টে নিয়ে গেছে। আপনার পেশা কি? Are you sure? নির্বাচনী প্রচারণায় মেঘনা আলমের মাথায় একটা মুকুট ছিল, আজকে শাড়ির আঁচল। বিষয়টা কি ছিল? অ্যাকচুয়ালি আমাকে তো হোল কান্ট্রি মিস বাংলাদেশ হিসেবেই প্রথমে চিনলো, এবং আমি যখন ইলেকশনে আসছি তখন আমার কাছে মনে হলো যে আমাদের সোসাইটিতে মিডিয়ার সাথে রাজনীতির একটা ক্ল্যাশ হিসেবে দেখা হয়, বাট অর দে আর সিন অ্যাজ টু ডিফারেন্ট ডাইকটমিস। তো ওখানে আমার কাছে মনে হয়েছে যে এবারে যে একটা মানুষের মধ্যে ভুল ধারণা দেয়া হচ্ছে যে একটা গণতান্ত্রিক ইলেকশন হলে সেখানে মিডিয়ার কোনো রিপ্রেজেন্টেটিভ থাকতে পারবে না, কিংবা মিডিয়াতে যারা কাজ করে তারা কেউ আসলে পার্লামেন্টে বসার যোগ্য না, তাদের ইন্টালেকচুয়াল সাইড নেই, এই জায়গাটা ভাঙার একটা প্রয়াস ছিল। আর একটা জিনিস হচ্ছে ইউনো যে নাসিরও অনেক ধরনের স্টান্টবাজি করে, লাইক দে ওয়ান্ট টু গ্র্যাব দি, আই ওয়ান্ট সে মিডিয়া বাট দি ইন্টারন্যাশনাল অ্যাটেনশন। সেখানে আমার কাছে মনে হয়েছে যে প্যাজেন্ট ওয়ার্ল্ড একটা বিশাল ওয়ার্ল্ড সারা পৃথিবীতে, অ্যান্ড অনেক অনেক বিউটি কুইন্স আছে যারা হচ্ছে পরবর্তীতে এমপি বা হচ্ছে ডিফারেন্ট ওয়েতে পলিটিশিয়ান হিসেবে কাজ করেছে, কিন্তু কেউ কখনো ইলেকশন ক্যাম্পেইনে তার ক্রাউনটা নিয়ে আসে নাই। সো আই ফেল যে ইট উড বি দ্য মার্জ অফ টু ওয়ার্ল্ডস ইন দ্যাট মোমেন্ট, এবং আমি ইলেকশনে জিতি বা হেরে যাই যেটাই হোক, ওই মোমেন্টটা হয়তো ইন্টারন্যাশনাল মিডিয়াতে একটা হিস্ট্রিক মোমেন্ট হিসেবে একটা সময় গিয়ে কনসিডার করা হবে। সো দ্যাট ওয়াজ অ্যান ইন্টেনশনাল ডিসিশন। এই আলাপটা আমরা করব, তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে আসি। হ্যালো, ওয়েলকাম টু হার স্টোরি। মেঘনা আলম আর সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ভোটের মাঠে যতটা আলোচনা ছিল তার থেকে বেশি ছিল সোশ্যাল মিডিয়ায়, এটার কারণ কি মনে করেন? সোশ্যাল মিডিয়াতে তো মেঘনা আলম অনেক দিন ধরেই একটা আলোচনার বস্তু, বরঞ্চ আমি হেসে অনেক সময় বলি যে ভাইরাল কুইনের জায়গাটা আসলে মেঘনাকে নাসির রিপ্লেস করেছে। উনি হয়তো যেদিন থেকে ইলেকশনের ঘোষণা দিয়েছে এরপর থেকে যত বেশি সোশ্যাল মিডিয়া বা মিডিয়া ইন্টারাকশন করেছে, তো সেই ক্ষেত্রে অলমোস্ট 10 মান্থস ওর আই ডোন্ট রিমেম্বার ফ্রম লাস্ট ইয়ার এপ্রিল যতদিন ধরে মেঘনা আলম ট্রেন্ডিংয়ে ছিল, এটা তো পুরোপুরি রিপ্লেস করে নাসির ট্রেন্ডিং হয়ে গেছে। তো আপনি কি সেই ট্রেন্ডিংটা ভাঙার জন্য মুকুট পরে নেমেছেন? না, মুকুটটা একটা ইন্টেনশনাল ডিসিশন। ইটস আ সিম্বল অফ beauty pageant world and the world of diplomacy and politics merging together. আমরা যখন মিস বাংলাদেশ হই বা একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাই একটা দেশকে রিপ্রেজেন্ট করে, আমরা মুখে সবসময় বলি যে আই এম গোয়িং টু চেঞ্জ দিস কান্ট্রি, আই এম গোয়িং টু ডু সামথিং ফর দিস ওয়ার্ল্ড, বাট ওইটার প্রতিফলন অনেক সময় জনগণ দেখে না। দেখা যায় তারা বিভিন্ন সময়ে হচ্ছে নাচ গান অভিনয় এই জগৎটাতে চলে যায়, বিকজ দ্যাট গিভস ইউ ইজি মানি অ্যান্ড মোর ফেম, এবং পলিটিক্যাল ওয়ার্ল্ড আসলে অনেক রিস্কি একটা ওয়ার্ল্ড। তো সেই জায়গাতে আমরা খুব বেশি ডিরেক্ট কানেকশন দেখি না। তো মানুষের মধ্যে একটা ভুল ধারণা চলে গিয়েছে যে তার মানে মনে হয় বিউটি কুইন মানে হচ্ছে সে অভিনেত্রী, মডেল। তো ওই জায়গাটা ভেঙে দেওয়ার একটা ইন্টেনশনাল ডিসিশন ছিল, ব্রিঙ্গিং দ্য ক্রাউন অন দ্য ফিল্ড অফ পলিটিক্স ফর রিয়েল। এখন আপনার পেশা কি? আপনি তো ইলেকশনে আসলে ওই পজিশনটা পাননি যেটার জন্য আপনি আসলে নির্বাচনে গিয়েছিলেন, তো এখন আপনার পেশা কি? আমি নির্বাচনে যেটা পেতে গিয়েছি আমি এক্স্যাক্টলি সেটাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। এবং কি পেতে গিয়েছিলেন? জাস্ট ক্রিয়েটিং মাই পলিটিক্যাল ফিল্ড, আমার একটা রাজনীতিতে অভিষেক হওয়া, মূল ধারণার রাজনীতিতে, এবং আমি যতটুকু এক্সপেক্ট করেছি তার চেয়ে আরও বেটার হয়েছে। বিকজ আপনি জানেন যে ইলেকশনের সময় আপনি যদি পোলিং এজেন্ট বা কাউকে না দেন যে ভোট গণনা করবে, চেক করবে, খুব ইজিলি 4-5 হাজার ভোট দলাদলি হয়ে যায় দলের মাঝখানে। সো আমি তো আমার ভোটকে কাউন্ট করেছি, আমি কিছুই হিসাব রাখি নাই। আমি নিজেই হচ্ছে ইলেকশন কমিশন ফাইনাল কি রেজাল্ট দিবে বোর্ড এক্সামের রেজাল্টের মতো সেখান থেকে জানবোর মতো ফেলে রেখেছি। সো সবাই ভাগাভাগি করার পরে যে 608টা ভোট আছে, এটাই তো মিরাকুলাস। আই ওয়াজ এক্সপেক্টিং যে কিছুই থাকবে না, বিকজ আমার কোনো লোক যদি না থাকে, অ্যাবসেন্ট থাকে, সেক্ষেত্রে ওই যে ভুল ভোট যেগুলো হয় বাতিল, সেখান থেকেও 3-4 হাজার নিয়ে আসা যায়, কিংবা 3-4 হাজার ফেলে দেওয়া যায়। আমার যে 608টা সকল দল নিজেদের মধ্যে লুটপাট করা শেষে রেখেছে, আই এম প্রাউড অফ দ্যাট, টু বি অনেস্ট।
তার মানে আপনার উদ্দেশ্যই ছিল না যে আপনি সংসদে যাবেন? আমার সংসদে যাওয়ার উদ্দেশ্য অবশ্যই আছে এবং সংসদে আমি যাবো ইনশাআল্লাহ। কিন্তু সেটা এই ইলেকশন থেকে এইভাবেই হতে হবে এমন তো কোনো কথা নেই। কবে হতে হবে? যখন আসলে সময় অনুযায়ী, প্ল্যান অনুযায়ী যেটা যেভাবে সেট করা ইনশাআল্লাহ মানুষ সেভাবেই দেখবে। তবে হুট করে তো আর আসলে মানুষকে নিজের রাজনৈতিক জায়গাটা আমি পরিচয় না করেই যদি হচ্ছে অনেকের মতো সংসদে গিয়ে বসে পড়ি, তখন অনেকের কাছে জিনিসটা একটু শকিং মনে হবে। সো আই ওয়ান্টেড পিপল টু সি যে ওরা যে মেঘনা আলম সম্পর্কে শুনেছে, তার থেকে বাস্তবের মেঘনা আলমের মধ্যে আসলে কি, কি ডিফারেন্সেস আছে কিংবা আমি পলিটিক্যাল ওয়ার্ল্ডে আসলে আমি কিভাবে কন্ট্রিবিউট করব, কোন জায়গায় ফোকাস করব, কি নিয়ে কথা বলবো। আই ওয়ান্টেড পিপল টু গেট আ ভিজুয়ালাইজেশন অফ দ্যাট, যেটা ইলেকশনের সময় হয়েছে। এবং আরও একটা বিষয় ছিল এখানে আমার দিস ওয়াজ আ মাল্টি ডাইমেনশনাল অ্যাটেম্পট। শুধু যে নির্বাচনে জেতা সেটাই না, এখানে আমার আরও নিজস্ব অনেক বিষয় ক্লিয়ার করার ছিল। যেমন আমাকে নিয়ে সমাজে কিছু কনস্পিরেসি থিওরি বলবো ছড়ানো হয়েছে যে আমার অনেক টাকার পাহাড় গড়েছি আমি। তো আমার যদি টাকার পাহাড় থাকতো আমি তো অবশ্যই ইলেকশনে জেতার জন্য ডেসপারেটলি সব জায়গায় স্পেন্ড করতাম। কিন্তু আমি বসেছিলাম, আমি একটা বিলবোর্ড দিই নাই, আমি একটা ব্যানার দিই নাই কোথাও, উইচ ইজ অলসো নট অ্যালাউড, কিন্তু অন্যরা করেছে। লাখ লাখ ব্যানারের মধ্যে মেঘনা আলমের একটাও ছিল না। সো আমি যে কোনো প্রচারণা না করেই শূন্য টাকায় নির্বাচন করেছি, দ্যাট ইজ আ ক্লিয়ার ডিক্লারেশন যে আসলে ওনার টাকার পাহাড় নেই, অবৈধ প্রথমত। আপনার সঙ্গে যে কর্মীরা কাজ করেছেন তারাও জি, কি জি। আসলে একদম স্বেচ্ছাসেবা দিয়েছেন? স্বেচ্ছাসেবা আলহামদুলিল্লাহ। সবাই স্বেচ্ছাসেবা দিয়েছে। ইনফ্যাক্ট আমি পোলিং এজেন্ট একজনকেও দিতে চাই নাই। তাদের মধ্যে যে একটা এক্সাইটমেন্ট নির্বাচন নিয়ে যে না এটলিস্ট আমরা শিখবো। ১ম বার অনেকেই পার্টিসিপেট করেছে কি হয়। সেই কারণে লাস্ট মোমেন্টে গিয়ে ঠিক আছে মোটামুটি 20 সামথিং আমরা বলেছি। একদমই আমার ক্লোজ পিপল, আমার বোন, আমার একেবারেই নিজস্ব কর্মী দলের যারা ১ম থেকে আমার সাথে আছে বলেছে ঠিক আছে যাও। সাথে করে কোনো ভোটার লিস্ট কিছু না। তোমরা ভেতরে যাও, সেন্টারে ঘুরে আসছো। সো ইট ওয়াজ মোর লাইক দ্যাট। সো সবাই স্বেচ্ছাশ্রম দিয়েছে। কয়েকটা আমি দেখেছি যে ওই কি বলে এগুলাকে, ব্যানার ফেস্টুন কয়েকটা ছিল, সেটাও মানুষের স্বেচ্ছাশ্রম। কেউ ভক্ত হয়ে পছন্দ করে দিয়েছে। তারপর লিফলেট লিফলেটটাও আমি নিজে করিনি, সেটাও হচ্ছে আমার কোনো এক ভক্তের কন্ট্রিবিউশন। সো দ্য হোল ইলেকশন, ইনফ্যাক্ট আমার যে জামানতের টাকা, আমার এটার জন্য একটু কষ্ট হয় যে টাকাটা ফেরত আসে না। সেই টাকাটাও অ্যাকচুয়ালি আমার সাপোর্টার যারা তাদেরই দেওয়া। সো পুরো ইলেকশনে আমার নিজের ব্যক্তিগত খরচ হচ্ছে 0। আপনি আপনি দেখলাম ভোট দিয়ে এসছেন। জি, আপনি নিশ্চয়ই আলহামদুলিল্লাহ নিজেকে এখনো ভোট আছে দিয়েছেন। দাগটা। হ্যাঁ। তো তার মানে আপনার ভোটার আরো একজন কমে যায় যদি আপনাকে বাদ দেওয়া হয়, তার মানে ৬০৭ জন। 607, রাইট। ইয়া, তো এই ৬০৭ জন ভোটারকে আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে Yes. তাদের সঙ্গে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং রাইট। করার কথা বলেছেন। তো তারা যোগাযোগ করলে আপনি কি করবেন তাদেরকে নিয়ে? তাদের আমি দলীয় কর্মী বানিয়ে ফেলবো যে বিকজ ইটস টাইম টু চেঞ্জ দ্য নেশন। যে ৬০৭ জন হচ্ছে ভ্যালিড। দ্য নাম্বার ক্যান বি মাচ হায়ার। আমি যদি সত্যি সত্যি ভোট গণনা করতে বসাই, প্রত্যেকটা সেন্টারে আমার ৬ জন করে মানুষ দেই, সবাই যেরকম করেছে ১০টা করে ভলান্টিয়ার, বাইরে ৪০-৫০ জন চ্যান্টিং করতেছে যে ভোট ফর হার অ্যান্ড স্টাফ, এগুলো করলে দ্য নাম্বার ক্যান বি মাচ হায়ার। বাট এটা হচ্ছে এই যে 607, দে আর দ্য ওয়ান্স যারা ইনভিনসিবল, যারা সব ধরনের ম্যানিপুলেশন সব স্টেজ পার করে আসছে। ইনফ্যাক্ট আমার দিক থেকে কোনো রকম প্রচারণা কিংবা ভোটের দিনও কোনো ইনফ্লুয়েন্স ছাড়া, আমি কিন্তু ভোটিং সেন্টারগুলো গিয়ে ঘুরি পর্যন্ত নাই, আমি গিয়ে জাস্ট আমার ভোটটা দিয়ে চলে আসছি। সো কোনো রকম ইনফ্লুয়েন্স ছাড়া 600+ যে মানুষ আমাকে চুজ করেছে, দে আর পিপল হু ক্যানট বি বেন্ট এনিওয়্যার। তার মানে কি তারা আপনার রাজনৈতিক কর্মী হয়ে যাবে? আপনি চাইলেই কি তাদের বানিয়ে ফেলতে পারবেন? এই 600 মানুষ হচ্ছে আমার প্রকৃত সমর্থক। একটা দলের অনেক রকম সমর্থক থাকে, হ্যাঁ? যেমন বিএনপির ভোট আপনি যত প্রচারণা যা কিছুই করেন, দে আর লয়াল পিপল, ইউ ক্যানট এভার গেট দেয়ার ভোট, ওরা ওদের লোককেই দিবে। টু বি অনেস্ট, জামাত এবং যে জোট হয়েছে তারা নিজেরাও জানে যে এনসিপি যদি জোট না করে এমনিতেই ইলেকশন করতো, একেবারে আমার মতন 500-600 ভোট পেয়ে তারা সামনে আগাতো। বিকজ আমার এখানে 11 জন প্রার্থী ছিল। আমাকে নিয়ে চর্চা বেশি হচ্ছে, কিন্তু শুধুমাত্র বিএনপি এবং জামাত এই 2 জন ছাড়া একজনও কিন্তু জামানত ফেরত পাবে না, এবং একজনও 500, 600, 700 এর উপরে ভোট পায়নি। সো দ্য রিয়ালিটি ইজ ভেরি ডিফারেন্ট।
আপনার দলীয় কর্মী যারা, দলের তাদের অনেক বিষয় থাকে, তাদের চাকরি-বাকরি পায় দলের মাধ্যমে, তাদের সংসার চলে দলের টাকায়। তাদের মধ্যে ভয়-ভীতিও থাকে যে আমি অন্য কাউকে ভোট দিলে আমার সিকিউরিটি, নিরাপত্তার কী হবে? তো এই অনেকগুলো বিষয়, অনেকগুলো ফ্যাক্টর, অনেক বছরের রাজনীতির মাঠে যারা আছে, তাদের কাছ থেকে আপনি ভোট কোথাও নিয়ে যেতে পারবেন না। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার নিজের লয়াল পলিটিক্যাল ফিল্ডটা তৈরি করতে হবে লং টার্ম। সেখানে তো যেই 600 পিপল একদম শুরুতেই, একটা মানুষ যে ২২ তারিখ বৈধ মনোনয়ন দিয়েছে, তার আগের দিন ঘোষণা দিয়েছে যে আমি রাজনৈতিক দলভুক্ত হলাম। তার মানে আমার পলিটিক্যাল মূলধারার ক্যারিয়ার হচ্ছে একদিনের। সো একদিনে একটা মানুষ এসে নায়ক সিনেমার মতো নির্বাচনে দাঁড়িয়ে ৬০০টা ভোট পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। দিস ইজ ইনক্রেডিবল। অনেক মানুষ তো যারা এই যে লাঙল, কোদাল অনেক কিছু নিয়ে দাঁড়িয়েছিল নির্বাচনে, বছরের পর বছর রাজনীতি করে এত সিনিয়র নেতা হয়েও তারা তো আমার চেয়েও কম ভোট পেয়েছে। আপনি বলছিলেন ভাইরাল কুইন, তো হুম, হুম, সোশ্যাল হুম। মিডিয়ায় তো অনেক বেশি যেমন পজিটিভ মন্তব্য আসে, রাইট, তেমনি নানান ধরনের মন্তব্য আসে। তো এক্সাক্টলি। সেগুলোকে আসলে কিভাবে দেখেন বা আমি রিয়ালিস্টিক্যালি দেখি, টু বি অনেস্ট, বিকজ রিয়ালিটি হচ্ছে থাকে না, পৃথিবীতে অনেক রকম কনস্পিরেসি থিওরি থাকে। এখন আমারটা তো একটা রাষ্ট্রীয়ভাবে সাজানো সিচুয়েশন, এবং যখন আমাকে ওই স্পেশাল পাওয়ার অ্যাক্টে তুলে নিয়ে যাওয়া হয়, যখন তারা বুঝতে পারে যে আসলে ভুল করে ফেলছে, ভুল মানুষকে তুলে এনেছে, এবং হয়তো প্রথম দিকে আমাকে নিয়ে যেই ধরনের কথাবার্তা হয়েছে মন্ত্রণালয়ে, হয়তো ওইখানকার সংশ্লিষ্ট মানুষরা কিছুটা আমাকে না চিনে বিশ্বাসও করেছিল। যখন আমাকে আসলে তুলতে আসে, তারপর আমি যে ডিবির সাথে কথা বলি, আমাকে তো রিমান্ডে নেওয়া হয়নি। আমাকে জাস্ট নরমালি আমরা যেরকম কথা বলছি এরকমই কথাবার্তা বলা হয়েছে। তখন তো আসলে ক্লিয়ার হয় বিষয়টা যে আমি বরং ভিকটিম, যেটা হচ্ছে আমাদের সেই সিচুয়েশনে ছিল। তখন তো দে ডোন্ট নো হোয়াট টু ডু। কারণ একদিকে দে হ্যাভ টু অ্যাবাইড বাই পাওয়ার, আর একদিকে দে অলসো ক্যানট স্যাক্রিফাইস সামওয়ান হুজ ইনোসেন্ট। সো দে হ্যাড টু মেক আ চয়েস। আর সেই চয়েসটা তারা যেভাবে করেছিল সেটা হচ্ছে গিয়ে আমাকে একটা ভুয়া মামলা দিয়ে আমাকে স্পেশাল পাওয়ার অ্যাক্ট থেকে বের করে আনা। এবং আমরা যেটা হচ্ছে সোসাইটি দেখি, অনেকের কাছে মনে হয় ও মেঘনা আলম তো খুব দুর্বল হয়ে গেছে, রাষ্ট্র তার বিপক্ষে চলে গেছে, আ লট অফ উইয়ার্ড স্টাফ। আসলে কিন্তু এমন কিছুই হয় নাই। রাষ্ট্র আমাকে সাহায্য করার ট্রাই করেছে, সত্যি নানান যেটা। মিডিয়ায় আপনার নামে হানি ট্র্যাপের অভিযোগ না, আছে এরকম? ওইটা অভিযোগ না, ওইটা ইন্টেনশনালি ছড়ানো হয়েছে। কারণ মিডিয়া যখন নিউজ করে, তার কাছে একটা সোর্স থেকে সে নিউজটা আসে। সেটা ডিএমপি হতে পারে, সেটা ডিবি হতে পারে, সেটা যেকোনো একটা সংস্থা হতে পারে সরকারের। এখন মিডিয়ার লোকরা তো আসলে গিয়ে ইনভেস্টিগেশন করে না। তাদের কাছে যেটা আসে সরকারি জায়গা থেকে, তারা সেটাকে বিশ্বাস করে নিউজ করে। মিডিয়ার লোকেরা সত্যি সত্যি ইনভেস্টিগেট করে না? ইনভেস্টিগেট করলে দে উড গেট দ্য ট্রুথ। যদি করে, সেরকম তো আমি দেখি না ইনভেস্টিগেশন কাউকে করতে। করলে দে উইল সে যে আমি ইনভেস্টিগেট করে বের করেছি, দিস ইজ দ্য ট্রুথ। কেউ দেখিনি এখন পর্যন্ত করেছে। সো নরমালি যেটা হয়, খবরে যখন আসলে মন্ত্রণালয় থেকে একটা নিউজ বা প্রেস রিলিজ আসে, কিংবা ইনডাইরেক্টলি বলা হয় যে এটা তোমরা নিউজে দাও, তারা তো সেটা দিবে। অ্যান্ড দিস ওয়াজ পার্ট অফ দেয়ার প্ল্যান, যে আমরা যদি তাকে নিয়ে বলি যে সে এরকম খারাপ, সে আওয়ামী লীগের এই ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, তাহলে তো পাবলিক ইজিলি তাকে নিয়ে বলা যে কোনো ভুয়া জিনিস বিশ্বাস করবে। সো তারা একটা ন্যারেটিভ তৈরি করেছে। এবং আমি যখন বের হয়ে আসি, আমার কিন্তু এসপিএ যে 30 days ছিল, এটা কিন্তু ক্যান্সেল করে দেয় সরকার। সো আমি কিন্তু 30 দিন জেলে ছিলাম না, ক্যান্সেল হয়ে যায় এটা। সো আমি আসছি যখন বের হয়ে, আমার সবার আগে আমি একটা হচ্ছে স্টেটাস দেখলাম ফেসবুকে, যেখানে মানুষ মনের মাধুরী মিশিয়ে মনের কথা বলে। আমাকে ফাঁসিয়ে যে লোকটা ভেবেছিল পার পেয়ে গিয়েছে, ডিজি শফিকুর রহমান, তিনি একটা স্টেটাস দিয়েছে, হ্যাঁ, নোয়াম চমস্কির কোট। সেখানে বলা হচ্ছে সত্যি কি ম্যাটার করে না, মানুষের পারসেপশন কন্ট্রোল করা হচ্ছে রিয়াল পলিটিক্স। হ্যাঁ, মানে আসলেও যে আমার সত্যিটা কি ছিল সেটা তো মানুষের কাছে ম্যাটার করেনি। তারা পাবলিক পারসেপশন কন্ট্রোল করতে পেরেছে একটা ন্যারেটিভ দাঁড় করে, এটা তো ওদের বিজয়। হ্যাঁ, সো আমার কাছে একটু ফানি লেগেছিল বিষয়টা, কারণ সে যার কোট শেয়ার করতেছে, নোয়াম চমস্কি, হি ইজ আ ফ্রেন্ড অফ মাই ফাদার। আমার সে অনেক কাছের একজন মানুষ, তার দেওয়া উপহার এখনও আমার বাসায় সাজানো থাকে। সো আমার কাছে মনে হচ্ছে আমারই কাছের মানুষকে দিয়ে তুমি প্ল্যান করছো এবং আমাকেই খোঁচা দিয়ে পোস্ট দিচ্ছ, মানে দ্যাট মেক্স নো সেন্স। এবং তখন আই ওয়ন্ট সে রিভেঞ্জ, বাট আই হ্যাড আ কাউন্টার প্ল্যান ইন মাই মাইন্ড, যে তোমাদের যেমন চায় করো, বাট দিস ইজ নট গোনা বি মাই হ্যারাসমেন্ট, দিস ইজ গোনা বি দি আদার ওয়ে। তাদের যেটা ইন্টেনশন ছিল যে একটা ভুয়া মামলা চললে আমি প্রতি মাসে একবার করে আদালতে যাব, মানুষ আমাকে নিয়ে 10টা নেগেটিভ কথা বলবে, আমার লাইফটা একটা হ্যারাসমেন্টে চলবে।
I have turned the table. Every time I go to the court, it's not a day of stress for me. It's a day of stress for people who conspired against me. তারা চিন্তায় থাকে ভাই এবার সে কি করবে কোর্টে। তারা সবসময় একটা উইক পজিশনে থাকে যে দিস ইজ গেটিং ইন্টারন্যাশনাল অ্যাটেনশন। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, তোমরা তোমাদের মতো প্ল্যান করো, আই হ্যাভ মাই ওন কাউন্টার ওয়ে অফ কাউন্টারিং দ্যাট। ইয়া, সো আমি নেগেটিভ পজিটিভ যেই কমেন্টসই দেখি আমি খুবই রিয়েলিস্টিকলি দেখি যে তারা একটা ভুল ধারণা নিয়ে কমেন্ট করছে। যখন একটা সময়ে আরও সময় যাক, এখনও 1 বছরই হয় নাই, 1 বছর 2 বছর 3 বছর যাবে, একদিক থেকে এটা আমার জন্য ভালো, বিকজ অ্যাটেনশন ইজ কারেন্সি ইন টুডেজ ওয়ার্ল্ড। তারা তো কোটি কোটি টাকা খরচ করে মিডিয়াকে ভুল ইনফরমেশন দিয়ে, নিউজ করিয়ে, এত কাহিনী করে আমাকে ফেমাস করেছে, যেটা হয়তো আমি নিজে চেষ্টা করলে 10 বছরেও হতো না। আমি যদি পলিটিক্যাল ওয়ার্ল্ডে হঠাৎ করে চেষ্টা করতাম আমি রাজনীতিতে আসবো, আমাকে তো আসলে বড় বড় দলরা বসে থাকতো না মনোনয়ন দেওয়ার জন্য। কিংবা আমি যদি চেতাম যে আমাকে নিয়ে ইন্ডিয়া, ফ্রান্স, যত জায়গা আছে, সাম অফ দেম আর ইউরোপিয়ান কান্ট্রিজ টু, অ্যারাবিয়ান নিউজ সাইটও আছে যারা নিউজ করেছে, আমি যদি চেতাম সবাই আমাকে নিয়ে নিউজ করুক এবং পজিটিভলি আমার জন্য ইন্টারন্যাশনালি, হয়তো হতো না। ইট উড হ্যাভ টেকেন মি 40 years টু বি ফিচার্ড বাই অ্যামনেস্টি, টু বি অনেস্ট। তারা তো এগুলো সব কিছু আমার জন্য ফ্রিতে করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যদি 3-4 বছর আমার কাজের ক্ষেত্রে লেগে থাকি, আস্তে আস্তে জনগণের পার্সপেক্টিভ চেঞ্জ হবে, অ্যান্ড দে উড লাভ মি, আলটিমেটলি অল অফ দেম উড লাভ মি। কারণ একসময় যারা তাকে মাথায় তুলে নাচতো, যেই সমস্ত নেতাকর্মীদেরকে, যাদেরকে আমাদের দেশে বলা হতো যে বিশাল হিরো, আজকে কি তারা মানুষের চোখে ভিলেন না? থিংস চেঞ্জ। সো এখনও আমি যাদের চোখে ভিলেন আছে, ইনশাআল্লাহ ইন টাইম দিস উইল চেঞ্জ অ্যান্ড দে উইল সি মি অ্যাজ আ হিরো। আপনার অনেক ছবি ভাইরাল করা হয়, সেই ছবি নিয়ে নানান কথা লেখা হয়, এবং আগে আপনার বিউটি পেজেন্টের যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো নিয়েও অনেক কথা হয়, রাইট। এবং সেটাকে আসলে কিভাবে দেখেন? বা See, the world is about power, to be honest. If you are in power, whatever you do becomes the norm. If you are not in power, temporarily or permanently, whatever you do is seen as a flaw. এখন ভাইরাল হচ্ছে না, জাইমা রহমানের নাচের ভিডিও ভাইরাল হচ্ছে না, সেটা সত্যি হোক মিথ্যা হোক, এখন কিন্তু পাবলিক বলবে যে না, নাচা তো খারাপ কিছু না, ওয়েস্টার্ন ড্রেস পরা তো খারাপ কিছু না। একই পাবলিক যখন একটা সাধারণ মেয়ের এরকম ভিডিও ভাইরাল দেখবে, যে মেঘনা আলমের ডান্স ভিডিও ভাইরাল হচ্ছে, বলবে ছি ছি, এমন কাপড় পরা তো ভালো জিনিস না, নাচা তো ভালো জিনিস না। সো আপনার যে মানুষের ব্যাপারে পার্সপেক্টিভ, এটা আপনি কোন সোসাইটির কোন স্টেটাসে আছেন, কিংবা আপনার হাতে কতটুকু ক্ষমতা আছে, তার উপর অনেকাংশেই নির্ভর করে। যে এটা আসলে মনে নিয়ে দুঃখ পাওয়ার, কে আমাকে নিয়ে কমেন্ট করতেছে, এটার কোনো বিষয় না। ইটস অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস। আজকে আপনি কোনো একটা বাসায় ধরেন চোর ধরা পড়ছে, হ্যাঁ, বাসায় চোরটা যদি হয় হচ্ছে বাসায় কাজ করে এবং মালিক বলতেছে যে চুরি করেছে আমার বাসায়, কেউ খুঁজতে যায় না আসলেই করেছে কিনা, ওকে আগেই ধুলাই দেয়। রাস্তার মধ্যে যদি দেখে গরিব একটা মানুষকে 10 জন ধাওয়া দিতেছে, ও চুরি করছে, সবাই গিয়ে ওকে পিটায়, কেউ প্রমাণ খোঁজে না। কিন্তু ইউ চেঞ্জ দ্য গেম, সুইচ করেন। আপনি যদি এখন যদি গরিব একজন মানুষ বলে যে না, ওই বড়লোক আমার কাছ থেকে এতখানি জমি নিয়ে এসে প্রপার্টির বিজনেস শুরু করে দিয়েছে আমার জমি, কই তাকে তো কেউ সেভ করতে আসবে না। কোথায়? আমি তো রাস্তায় See. দেখেছি যে দুটো, একটা কার আর একটা রিকশায় সংঘর্ষ হয়েছে, মানুষ বরং গাড়িটাকেই পেটাচ্ছে, গাড়িটাকেই সেগুলো ভাঙছে। দ্যাট মাইট বি সাম সিনারিও which is uncommon, কারণ আমরা রাস্তায় নর্মালি রিক্সাওয়ালাদেরকে মার খেতেই দেখি ট্রাফিক পুলিশের হাতে, আমরা গাড়ির ড্রাইভারকে ট্রাফিক পুলিশের হাতে মার খেতে দেখি না। ইনফ্যাক্ট গাড়ি থেকে যখন কাজ নামে, তখন প্রশাসনের লোকজন বরঞ্চ তাদেরকে আগে আসসালামু আলাইকুম বলে, তারপরে প্রশ্ন করে। তবে আমাদের আইনে কিন্তু গাড়ির ড্রাইভারকে মামলা দেওয়ার নিয়ম আছে, যেটা রিক্সাওয়ালার ক্ষেত্রে নেই, যেমন Right. ওদের কোনো লাইসেন্স নেই, তো ওদেরকে মামলা দেওয়া যায় না। তার মানে ওকে যেটা করে ট্রাফিক পুলিশ হয়তো পিটিয়ে সোজা করে, কিন্তু হ্যাঁ, কোট আনকোট। কিন্তু Right. যেটা হয় যে গাড়ির ড্রাইভারকে সোজা করা, সোজা করাটা কি আইনিভাবে সম্মত? সেটা একদমই না। Right. এই জন্যই আমি বললাম যে কোট আনকোট, Right. So society works different according to power dynamics. যেটা হওয়া উচিত সেটা হচ্ছে there should be law for everyone, right? Neutral law. কিন্তু সেটা নাই। সো আমি জিনিসটাকে দেখি, যেহেতু মানুষের পার্সপেক্টিভে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে মেঘনা আলম খুব দুর্বল পজিশনের কোনো নারী, আমি তো নিজেই আমার শুনে অনেক হাসি পাই। এমনভাবে বোঝানো হয়েছে যে জীবনে কোনোদিন অভিনয় করিনি, এখন করছি আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু মাই কনস্পিরেটার্স আর কি, যে ওদের কারণে এখন আমার কাছে নাটক সিনেমার অফার আসছে। ছোটোবেলা থেকে তো আমার আসলেই স্বপ্ন ছিল যে আমি যদি মডেলদের মতো সুন্দর হতাম, সিনেমা অ্যাক্টিং করতে পারতাম। দে হ্যাভ পেভড দ্য ওয়ে। আমার উইকিপিডিয়াতেও লেখা, যে আন্তর্জাতিক সব জায়গাতে লেখা, ইন্ডিয়ান নিউজ পেপারেও লেখা যে ফেমাস মডেল, ফেমাস অ্যাক্ট্রেস, ভালো করেছে আমার জন্য আলহামদুলিল্লাহ।
কিন্তু যেভাবে আমাকে প্রেজেন্ট করা হয়েছিল, মনে হচ্ছিল যে একেবারে হচ্ছে দুর্বিষহ কোনো গরিব জায়গা থেকে, কোনো গ্রাম থেকে কেউ শহরে এসে মডেলিং মিডিয়া জগতে জায়গা বানাচ্ছে। মানে এই যে আমাকে নিয়ে যে ন্যারেটিভটা বানিয়েছে, সেই ন্যারেটিভে তো যেকোনো মানুষ পড়লেই আমাকে আসলে না জেনেই ঘোষণা করে দিবে যে হ্যাঁ, উনিই অপরাধী, ইউ নো? সো আই কাইন্ড অফ এনজয় দ্য সাইকোলজিক্যাল পার্ট অফ দিস। আর এর চেয়ে বেশি আমার এটা নিয়ে কোনো মন্তব্য নাই। আমি ভালো কমেন্টস দেখলেও আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ, খারাপ দেখলেও আলহামদুলিল্লাহ। বিকজ একটা মানুষ তার জীবনের সময় অপচয় করে আমাকে নিয়ে লেখালেখি করতেছে, এটাই তো ইন্টারেস্টিং। আপনি মেয়র ইলেকশনের ঘোষণা দিয়েছেন, Yeah. তো সেখানে কি এক্সপেক্ট করছেন? Let's see what happens. Okay. আপনার একটি প্রোফাইল রয়েছে, সেখানে হ্যাঁ। লেখা ফিউচার প্রাইম মিনিস্টার। Okay, really? আমি দেখেছি একটা Okay, প্রোফাইল, আমি great. জানি না সেটা আপনার কিনা, বিকজ ইটস নট ভেরিফাইড। হ্যাঁ। সো ওখানে আপনি আসলে এই লেভেলে চিন্তা করছেন কিনা, বা চিন্তা করলে সেটা আসলে কবে নাগাদ করছেন? কারণ যেহেতু আপনি বলছেন যে এক্ষুনি আমি চাই না। হুম। না, আমার প্রোফাইলে আমার নাম মেঘনা আলম লিখা, যেটা আমার প্রকৃত নিজের প্রোফাইল সেটা মেঘনা আলমই লিখা। আর আই সি দিস কমেন্টস অ্যান্ড অল। আমার অনেকগুলো আইডি হয়েছে, ফেক আইডি অনেকগুলো, আমার আইডি একটাই। অ্যান্ড আমি মানুষের কমেন্ট দেখি এবং এটাই আমি বলেছি যে কোনোটাই আসলে হার্টে নেওয়া উচিত না। আমাকে নিয়ে একদিকে মানুষ লিখে প্রাইম মিনিস্টার দেখতে চাই, মেয়র দেখতে চাই, হ্যাঁ, আর একদিকে আবার হচ্ছে এত নোংরা কমেন্টস লিখে, যে দুইটা আসলে একেবারেই ফ্রম টু পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। সো কোনোটাই আসলে মনে নিয়ে বসে থাকলে হবে না। আমি নিজেকে নিয়ে খুব বড়াইও করতে পারবো না, আবার খুব খারাপ কিছু মনে করা উচিত না। আই নিড টু বি হু আই অ্যাম। এবং আলটিমেটলি কি হবে সেখানে অনেক কিছু ম্যাটার করে। আমার কতটুকু আমি এফোর্ট দিতে পারবো, কতদিন বেঁচে থাকবো, আল্লাহ আমার ভাগ্যে কি রেখেছে, সব কিছু মিলিয়ে দেয়ার উইজ গোনা বি দ্য ফাইনাল রেজাল্ট আর কি। আপনার প্রোফাইলে লেখা, বা আপনি আমি হোয়াটসঅ্যাপে যখন আপনাকে কল করছিলাম, ওখানে লেখা পলিটিক্যাল এডুকেটর। রাইট। তো আপনি কাদের এডুকেট করেন? পলিটিক্যাল এডুকেটরের কাছে যে কোনো কেউ শিখতে পারে। ইফ ইউ ওয়ান্না এনরোল ইন মাই কোর্স ইউ ক্যান লার্ন টু। ইটস নট নেসেসারিলি যে কাদের হতে হবে। ডু ইউ হ্যাভ আ Correct. কোর্স? Yeah, I have been teaching for 11 years, so you can enroll anytime. ওকে, মানে এরকম আপনি 11 ইয়ার্সে কতজনকে টিচ করেছেন? বা At least বাংলাদেশের মধ্যেই 2000 আপ হবে, so it might be more from around the world. Yeah, ওখানে টপিক কি কি থাকে? a lot of things. Leadership থাকে, diplomacy থাকে, governance থাকে. In fact, election campaign is also part of learning politics. একটা মুভমেন্ট কিভাবে তৈরি করতে হয়, দলীয় কর্মী কিভাবে নিতে হয়, how political movements survive over time, কিভাবে আপনি রাজনীতির ফিল্ডে এসে আপনার যে একটা দল গঠন করবেন। আলটিমেটলি কিন্তু রাজনীতিতে আসা বলতে দলটা তৈরি করাই, রাজনীতির মাঠ তৈরি করাই অ্যাকচুয়াল কাজ। তো সেই জায়গাতে আসলে কিভাবে আপনি লং টার্ম ফিনান্সিয়ালি সাস্টেইন করবেন, কিভাবে আমরা যে বলি মাসল পাওয়ার, কিভাবে হাউ ইউ বিল্ড দ্যাট আপ ওভার টাইম, আ লট অফ থিংস ক্যান বি পার্ট অফ দ্য কারিকুলাম আর কি। ঢাকা আটে কি আপনি এই কৌশলগুলো প্রয়োগ করেছিলেন? ঢাকা আটে আমি সবার আগে বোঝার চেষ্টা করেছি যে কোনো কৌশল অবলম্বন না করলে কি হয়, টু বি অনেস্ট। কারণ আমরা তো দেখুন, নাম ধরে বলা উচিত না, বাট বলছি। যেমন আমরা সবাই ধরে নিয়েছিলাম তাসনিম জারার মিলিয়ন ফলোয়ার্স, সো নোবডি ক্যান বিট হার। দ্যাট ওয়াজ অ্যান অ্যাজাম্পশন। কিন্তু আমরা দেখেছি ভোটে যে শুধু জয়ী হয়েছে, তার সাথে যে কাটায় কম্পিটিশন হয়েছে তাও না। একজন ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, তারপর ছিল তাসনিম জারা থার্ড পজিশনে। সো সোশ্যাল মিডিয়া পপুলারিটি কিংবা কয়জন মানুষ আপনাকে ওভারঅল পুরা দেশে চেনে, সেটা আর একটা নির্দিষ্ট আসনে কত মানুষ জানে যে এইটা আপনার মার্কা, আপনি এখানে ইলেকশনে দাঁড়িয়েছেন, দুইটা কিন্তু খুব ভিন্ন, দুইটা খুবই পরিস্থিতি বা ভিন্ন ভিন্ন। পরিস্থিতি, রাইট? সো সেই জায়গাতে আসলে একেবারেই যদি আমি কোনো অ্যাটেম্পট না করি, এবং এই যে আমাকে নিয়ে মিডিয়া ট্রায়ালটা চলছে, এটাকে যদি আমি চলতে দেই, আমি কিন্তু নর্মালি যতটুকু মানুষ ভাবে যে মিডিয়াকে অনেক ফেস করি, আসলে কিন্তু এত বেশি মিডিয়াকে ফেস করি না। একটা ভিডিওই দেখা যায় অনেক মানুষ এমনভাবে ছড়ায় মনে হয় যে আমি 10টা জায়গায় ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে অনেক দিন ধরে ট্রাই করছি, আপনাকে আমি এখানে নিয়ে আসবো, আপনার কথা শুনবো, কিন্তু আপনাকে আসলে পাওয়া যাচ্ছিল না। আচ্ছা, আলহামদুলিল্লাহ উই হ্যাভ মেট ফাইনালি। সো উই মিডিয়ার জায়গাতে আমি যে খুব প্রচারণা করি এটা সত্যি না। সো আমি ট্রাই করেছি, তাও আমাকে নিয়ে যত নিউজ নর্মালি হয় ইলেকশন টাইমে কিন্তু তার থেকে আসলে কমই হয়েছে। কারণ আমি সেভাবে করে ইলেকশনের কোনো গণসংযোগ, যে এই স্কুল ক্যাম্পাস বা এই অফিস বা এই জায়গায় অন্যরা যেটা করেছে, কোনো মত বিনিময় আমি একেবারেই করিনি, কিছুই করি নাই, টু বি অনেস্ট। আমি জাস্ট ইলেকশনে দাঁড়িয়ে বসেছিলাম। দ্যাট ইজ দ্য
অ্যাকচুয়াল ট্রুথ। এবং আমার কাছে মনে হয়েছে আমি আসলে বুঝতে চাই যে আমি যদি কিছুই না করি একেবারেই ন্যাচারাল রেজাল্টটা কি হয়। মেয়র ইলেকশনেও কি No, বুঝবেন নাকি? no. This is my time to start applying what I learned from this. So একটা ব্যাপার হচ্ছে যে আমি বুঝতে পেরেছি যে আমার যারা ভক্ত তারা scattered around the country. They are not like একটা সিটের মধ্যে। এবং সেখান থেকে এখন আমি যে বলি যে 600 যদি হয় ইটস আ গুড স্টার্ট। কারণ মেঘনা আলম আসলে কে? শিক্ষকতা করা আর রাজনীতির মাঠ তৈরি করা দুইটা ভিন্ন জিনিস। আমার তো আসলে কেউই ছিল না। আমি একজন মানুষ ছিলাম। যখন আমাকে নিয়ে সব গুঞ্জন হয়েছে কিংবা আমি যখন ঠিকও করেছি রাজনীতিতে আসবো, আমি তো আসলে একটা একজন পারসন ছিলাম। সেখানে একটা মানুষ যদি ৫০০ জন মানুষকেও তার পাশে পায়, দিস ইজ আ হিউজ ইমপ্রুভমেন্ট, রাইট? সো আমি মেয়র নির্বাচনে এরকম করব না। মেয়র নির্বাচনে অনেক কিছু আমার ইচ্ছা নাই করার, তারপরও করব। যেমন আমি নির্বাচনে ব্যানার, ফেস্টুন এগুলো আমি পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে এটা একেবারে থার্ড ক্লাস একটা অ্যাক্টিভিটি, টু বি অনেস্ট। কারণ আমার যদি আমার নিজের চেহারা বিলবোর্ডে দেখাতে হয়, আমি মডেলিং করব, আমি অ্যাক্টিং করব। কারণ বিলবোর্ড স্পেস দিয়ে দেশের অনেক বড় ক্ষতি হয়। এই বিলবোর্ডের স্পেসগুলো যদি অ্যাকচুয়ালি হচ্ছে যারা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করছে বা বিভিন্ন কোম্পানিকে দেওয়া হতো, তারা এটা একটা হাই অ্যামাউন্ট দিয়ে প্রিজার্ভ করতো। যখন আমরা ইলেকশন করছি আমাদেরকে কিন্তু আসলে খুব স্বল্প মূল্যে এই জায়গাগুলো দেওয়া হচ্ছে এবং এটাতে আসলে যদি আমরা হিসাব করি আমাদের সরকারের যে অর্থায়ন সেখানে বিশাল একটা লস হয়, যেটা দিয়ে মানুষের আরও অনেক উপকার করা যেত। সো আমার কাছে মনে হয় যে এটা একটা ফালতু সিস্টেম। সরকারের যেটা করা উচিত, ইলেকশনের সময় সবাইকে ডেকে ভাই সবার নির্বাচনী ইশতেহার একসাথে বলো, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে যত মিডিয়া আছে সবাইকে এনে আমাদের পাবলিক থেকে একদমই হচ্ছে ক্রিম লেয়ার অফ সোসাইটি যারা আছে, যারা ইম্পর্টেন্ট ফর পলিটিক্স, সবাইকে এনে তাদের সামনে বলো, পাবলিক উইল ডিসাইড যে কে আসলে কতটুকু সক্ষমতা রাখে। সেটা না করে কাকে কতজন মানুষ বেশি চিনে, কার ছবি কোথায়, এই আই ডোন্ট লাইক দিস। কিন্তু সেখানেও কি আপনার But- প্রচার হচ্ছে না? কারণ আপনি বলছিলেন যে নেগেটিভ ক্যাম্পেইন হলেও আপনার প্রচার হচ্ছে। যারা নেগেটিভ ক্যাম্পেইন করছে তারা আসলে আপনার আলটিমেটলি সেটা প্রচারই আমার করে দিচ্ছে। ব্যক্তির জায়গায় আমার জন্য ভালো হচ্ছে। আমি যদি ডিসাইড করি যে আমি মডেলিং অ্যাক্টিং করবো, ইটস গুড ফর মি, কিন্তু দিস শুড নট বি দ্য সিস্টেম ফর আ পলিটিশিয়ান। Okay. দুইটা জিনিস বুঝতে হবে এবং দুইটা জিনিস এমন না যে যে পলিটিক্স করে সে অভিনয়ে মডেলিং করতে পারবে না, কিংবা যে মডেলিং অভিনয় করে সে পলিটিক্স করতে পারবে না, কিন্তু দুইটা সেপারেট স্ফেয়ার। এবং একজন রাজনীতিবিদের কাজ তার চেহারা পরিচিত করা না। একজন রাজনীতিবিদের কাজ এটাও না যে আমার হাজার হাজার ভক্ত থাকবে। কিন্তু ইনফ্যাক্ট মানুষ যখন আমার যদি ভোটটা দিতে যাবে সে তো চিনেই দিতে দিবে। ইনফ্যাক্ট আমার যদি হাজার হাজার শত্রুও থাকে, রাজনীতিবিদের কাজ হচ্ছে হাজার হাজার শত্রুও তৈরি করা, বিকজ তাকে তো অ্যাকচুয়ালি তার দেশ রাষ্ট্রকে মেরামত করতে হবে। মেঘনা তাই আলম না? কি শত্রু তৈরি করতে চায়? যদি আপনি রাষ্ট্রকে মেরামত করতে চান তাহলে যারা এই রাষ্ট্রকে নোংরা করতেছে সেই মানুষগুলোর তো আপনাকে শত্রু হতে হবে। তো প্রচারণা করে অনেক অনেক ভক্ত বানানো তো রাজনীতিবিদের কাজ না। আমি যখন বিলবোর্ডে আমার ছবিটা দিচ্ছি, আমি কি সেল করার চেষ্টা করছি? নিশ্চয়ই আমার আইডিওলজি সেল হচ্ছে না, এটা একটা ব্যক্তির ফেস সেল হচ্ছে। সো দ্যাট মেক্স নো সেন্স ইন পলিটিক্স। কিন্তু মানুষ যাকে ভোট দেবে হ্যাঁ। তাকে তো চেনার দরকার আছে। তাকে চেহারা দেখে চিনতে হবে এমন তো কোনো কথা নেই। মানুষ ভোট দিতে হবে, মানুষকেও আসলে সচেতন করতে হবে যে কাকে আপনি ভোট দিবেন। আমরা দেখেছি মানুষকে ভোট একই দিতে নামে হবে এমন কাউকে যাকে ভোট দিলে সে আসলেই দেশের জন্য কাজ করবে। কি কাজ করবে? কি একটি আসনে তিনজন প্রার্থীর একই নাম দেখেছি আমরা, যদি চেহারাই না চেনে মানুষ তো হ্যাঁ। ভোট দিতে পারবে না। না, ওখানে চেনার অনেক বিষয় থাকে। আমরা যে পোস্টাল ব্যালটে যাই আমার তো ছবি থাকে না সেখানে। সো দিস ইজ আননেসেসারি ফার্স্টলি। আর যেটা আমি বলতে যাচ্ছিলাম যে মানুষ আসলে কি দেখে ভোট দিবে। আপনি যখন জিজ্ঞেস করেন সবাই বলে দেশের জন্য কাজ করবে এমন মানুষকে ভোট দিব। কি কাজ করবে? আ লট অফ ভোটার্স ডোন্ট নো। একটা মেয়রের কাজ, একটা এমপির কাজ আলাদা, একটা মন্ত্রীর কাজ আলাদা, একটা মন্ত্রণালয়ের কাজ আলাদা। যে প্রধানমন্ত্রী হবে, যে প্রেসিডেন্ট হবে, সবার আলাদা আলাদা জব ডেসক্রিপশন আছে। কেউ কারো এখতিয়ারের বাইরে গিয়ে একটা কাজও করতে পারবে না। পাবলিক কি জানে কার কাজ কি? সে যে সেটা ভোট জানানোর দিতে দায়িত্ব যাচ্ছে মেঘনা আলম নিচ্ছে। সেটা জানানোর দায়িত্ব আমরা তো নিয়ে বসে আছি, কিন্তু দায়িত্বটা অ্যাকচুয়ালি হচ্ছে রাষ্ট্রের। অ্যাকচুয়ালি যে সরকার, যে ইলেকশন কমিশন নির্বাচন শুরু করেছে তার দায়িত্ব এটা মানুষকে জানানো। এই যে একটা বিশাল গণভোট হলো, আমি তো প্রশ্ন শুনতে শুনতে শেষ সাংবাদিকদের কাছ থেকে, আপনি কি গণভোটকে সাপোর্ট করেন নাকি করেন না? গণভোটকে অবশ্যই সবাই সাপোর্ট করে। গণভোট মানে কি?
পাবলিকের মতামত নিয়ে একটা সংস্করণ করা হবে। সো পাবলিকের মতামতটা যে নেওয়া হচ্ছে অবশ্যই আমি সেটাকে সাপোর্ট করি। প্রশ্ন সেটা না, প্রশ্নটা হচ্ছে গণভোটের ভেতরে যে হ্যাঁ বা না দেওয়া হয়েছে, আপনি কি হ্যাঁ সাপোর্ট করেন নাকি না সাপোর্ট করেন। সো আমি প্রতিবার সাংবাদিকদেরকে জিজ্ঞেস করি যে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি গণভোট সাপোর্ট করি কিনা, আমি তো সংস্কার সাপোর্ট করি। And that answers the question. But I have been receiving this question from a lot of journalists. So I was like, না ভাই আমি বুঝি না, আপনারা আমাকে বুঝান যে গণভোটে কি কি জিনিস আছে। এই প্রশ্নটাও কি করা যাবে কি না, একজন কি হ্যাঁতে ভোট দেবে না নাতে ভোট দেবে সেটা তার ব্যক্তিগত ডিসিশন, এটা তো আসলে কেউ প্রশ্ন মানুষ পৃথিবীতে অনেক কিছু নিয়ে করতে পারে, প্রশ্ন করার কোনো সীমাবদ্ধতা নাই, কিন্তু মানুষকে সেই প্রশ্নটা উত্তর দিতেই হবে এমন তো কোনো নীতি বা প্রয়োজন নেই। আপনি আমাকে যে কোনো জিনিস নিয়ে প্রশ্ন করতে পারেন, সেখানে হয়তো এথিক্যাল আনএথিক্যালের বিষয় থাকতে পারে যে কোনটা ভালো লাগছে শুনতে, কোনটা খারাপ, কোনটা পার্সোনাল বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে, কোনটা যে প্রশ্ন করে তার প্রশ্নের মধ্যে আসলে সে কতটুকু বুদ্ধিমত্তা রাখে বা কতটুকু তার নির্বোধ সব কিছুই বোঝা যায়। কিন্তু আমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে এমনও কোনো কথা নেই, কিন্তু আমি প্রশ্নের উত্তর দেই সাধারণত। ইলেকশন শেষ, এখন কিছু কি চেঞ্জ দেখতে পাচ্ছেন? আই থিঙ্ক সামওয়্যার এটা হচ্ছে মন্দের ভালো, কারণ আমরা যেই পরিবর্তনের জন্য এত সংগ্রাম করতে দেখেছি আমাদের দেশের মানুষকে, এই যে হাজার হাজার মানুষ হচ্ছে নিজেদের জীবন, অনেকের হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ চলে গিয়েছে, এখন পঙ্গু জীবনযাপন করছে, এত সংগ্রামের পরে যেটা চেয়েছিল যে পরিবারতন্ত্র থেকে বাংলাদেশকে বের করে আনা, সেটা তো একেবারেই সম্ভব হয়নি। কিন্তু আমাদের দেশে যে একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি, একটা ডিপ্লোম্যাটিক স্ট্যাবিলিটির দরকার ছিল, কিংবা ইন্টারন্যাশনাল ভ্যালিডেশনের দরকার ছিল, যেখানে বাংলাদেশ একদম আউটকাস্ট হয়ে যাচ্ছিল আন্তর্জাতিক জায়গা থেকে, এবং যেই পরিমাণের অর্থনৈতিক এবং অভ্যন্তরীণ ক্ষতি হয়েছে বাংলাদেশের একটা নির্দিষ্ট সরকার না থাকার কারণে, সেই জায়গা থেকে তো আমরা মুক্তি পাচ্ছি। মানে একেবারেই বাপমার পরিচয়হীন এতিম জায়গা থেকে এখন আমাদের পরিচয় হয়েছে একটা, আলহামদুলিল্লাহ। এবং নতুন যে সরকার এসেছে, স্পেশালি হচ্ছে আমি তারেক রহমানকে স্পেশালি বলবো যে উনি, আমি দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় একটা প্রচেষ্টা চালাচ্ছেন যে বিগত সময়ের থেকে আলাদা ভালো কি উনি করতে পারেন। এই প্রচেষ্টা যদি উনি অব্যাহত রাখেন তাহলে তো আমি বলবো যে ভালো কিছু হচ্ছে। বাট আদারওয়াইজ সেই যে এক দল না হলে আরেক দল, মানে সেই সিস্টেম থেকে আমরা বের হতে পারিনি। এবং আমাদের দেশের আমরা যেটা ভেবেছিলাম যে একটা বিশাল রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সবাই রাজনৈতিকভাবে অনেক সচেতন হচ্ছে, আসলে এখন মানুষ রাজনীতিটাকে এন্টারটেইনমেন্টে নিয়ে গেছে। আমরা যেটা ভেবেছিলাম যে মানুষের হয়তো রাজনৈতিক জ্ঞানবোধ ইমপ্রুভমেন্ট হয়েছে, এবার হয়তো ভালো কিছু হবে, সেটা আসলে হয়নি। যেটা হয়েছে ওই থাকে না যে আমাদের কোভিড শুরু হয়েছিল, তারপরে আবার হচ্ছে একটা গণ অভ্যুত্থান হলো, সো মানুষের তো আসলে এন্টারটেইনমেন্টের একটা অভাব ছিল, সেই অভাবটার জায়গায় ওই সিনেমা কিংবা নাটকের পরিবর্তনে পলিটিক্স চলে এসেছে। কেউ বুঝুক না বুঝুক সবাই চায়ের কাপে রাজনীতি নিয়ে কথা বলছে, বাট লাইক আ সোর্স অফ এন্টারটেইনমেন্ট, নট কনস্ট্রাকটিভ ডায়ালগ অ্যাবাউট পলিটিক্স। পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে চাওয়ার কথা বলেছিলেন, কিন্তু কেন পরিবারতন্ত্র থাকতে সমস্যা কি? যদি পরিবারতন্ত্র থাকে তাহলে সেরকম রাজতন্ত্রের দেশ ঘোষণা করা হোক, তাহলে তার গণতান্ত্রিক নির্বাচন এগুলো করার কোনো প্রয়োজন হয় না। নির্বাচন তো গণতান্ত্রিক ওয়েতেই হচ্ছে, এবং যিনি যোগ্য হয়ে সংসদে বসছেন তিনি যদি পরিবার থেকে আসেন তাহলে সমস্যা কোথায়? নির্বাচন কি দিয়ে হচ্ছে? গণতন্ত্র মেনেই তো হচ্ছে। Are you sure? Why not? If you are sure about that, then good for you. কেন, আপনার কি মনে হয় যে গণতন্ত্র মেনে হয়নি নির্বাচন? অবশ্যই না, 100% না। কি হয়েছে? নির্বাচন তো দেখাই যাচ্ছে সবার চোখের সামনে। আপনি যেমন নিজে ভোট করেন নাই, গণতান্ত্রিক নির্বাচন কিভাবে হলো? Your voice was not counted. যেহেতু আমি as a journalist আমি ভোট কেন্দ্রে যেতে পারিনি। Right. যেটাই রিজন হোক, there can be millions of excuses in the world, but গণতান্ত্রিক ইলেকশন কি হচ্ছে? সবাইকে আসলেই ভোট দিতে যাচ্ছে, এবং যারা যাচ্ছে, আমাদের তো 30% অলমোস্ট হচ্ছে আওয়ামী লীগ ভোটার, যারা ভোট দিতে যায় নাই কিংবা জীবনের ভয়ে যায় নাই, যে অন্য কাউকে যদি ভোট দিত ওরা তো সবাই পরিচিত, চিনে ফেলতো এলাকাতে, হয়তো ওর উপর একটা আক্রমণ বা কিছু হওয়ার সম্ভাবনা থাকতো। আমি যে আসছি ভোটের মাঠে, 2 দিন হয় নাই আমি আসছি এই বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওতে, সেখানে আমাকে দুনিয়ার রাজনৈতিক দল হুমকি টুমকি দিয়ে শেষ। সো আই ডোন্ট থিঙ্ক যে গণতান্ত্রিকভাবে নির্বাচন এই দেশে এখনও হয়, বাট উই আর অন দ্য ওয়ে। সামডে ইট মাইট হ্যাপেন, সামডে ইট মাইট নট হ্যাপেন। ভবিষ্যতে এমনও হতে পারে যে দেশে
এমনও হতে পারে যে নির্বাচন আর হলোই না, মানুষ মেনেই নিল, লাইক ইউ সে, যে না উই লাইক দিস রুলার, উই ওয়ান্ট টু বি রুলড বাই হিম অর হার। খারাপ না তো, সেটাও হতে পারে, বাট যেটাই হবে আলটিমেটলি হচ্ছে আই ওন্ট সে আলটিমেটলি আই ওন্ট সে যে পলিটিক্সের মাধ্যমে হবে। দিস ইজ মোর অ্যাবাউট স্ট্র্যাটেজি। আমাদের দেশের মানুষ দুইটা জিনিসকে মিলিয়ে ফেলে। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি, একটা হচ্ছে পলিটিক্স। আমরা যখন নোংরাভাবে কোনো কিছু গণতান্ত্রিক নির্বাচন বলে চালিয়ে দিতে সক্ষম হই, অনেকে বলে দেখেছো ওনারা তো সেই রাজনীতি বুঝে ইলেকশন জিতে গেল। না ভাই, সাইকোপ্যাথিক নোংরা স্ট্র্যাটেজি দিয়ে যদি সামনে যেতে হয়, সেটা আসলে রাজনীতি না, সেটা ভিন্ন জিনিস। সেটা ষড়যন্ত্র, একটা কনস্পিরেসি, একটা আলাদা জিনিস। হ্যাঁ, আর রাজনীতি হচ্ছে দেশ চালানোর নীতি, সেখানে নির্বাচনকে অ্যাকচুয়ালি ফেয়ার করে আনার নীতি। দুইটা একেবারে 100% আলাদা জিনিস। আমাদের দেশে হচ্ছে কোনো কূট চক্রান্ত হলেই আমরা বলি ওই যে পরিবারের মধ্যে রাজনীতি করেছে, কারো বিরুদ্ধে কাউকে ফাঁসাতে পারলেই বলে রাজনীতি করে ফাঁসিয়ে দিয়েছে। এই যে রাজনীতি শব্দটাকে আমরা সবসময় কলুষিত করছি উল্টাপাল্টা কাজ করে, এটা তো আমার আসলে এখনও চেঞ্জ হয়নি। এখনও ইলেকশনের প্রসিডিউর যদি আসলেই 100% ফেয়ার হতো, তাহলে এখানে আমার ইনভলভমেন্ট আরও অনেক ডিফারেন্ট হতো। আমি নিজেকে যে এটা থেকে গুটিয়ে নিয়েছি, তার একটা বড় কারণ এটাই ছিল যে আসলে রাজনীতির মাঠটা এখনও গণতান্ত্রিক কিংবা একেবারে ফেয়ার না। সেটার জন্য মেঘনা আলম কি করবে? সেটার জন্য আমি ট্রাই করছি কিছু করার। কি করবে সেটা সময় বলে দিবে। ওকে, আমরা মনে হয় সময়ের অপেক্ষায় থাকি। জি। তবে এবার একটু বিউটি পেজেন্ট ওয়ার্ল্ড নিয়ে জানতে চাই। সেখানেও তো নানান ধরনের কথা আছে এবং অনেক বিচারককে পর্যন্ত আমি বয়কট করতে দেখেছি। তো Yeah. এই জিনিসগুলো আসলে কেন হয়? This happens in every profession in the world. আমি শুধু বিউটি প্যাজেন্ট কেন, আমি যদি আজকে একটা মেডিকেল সাইট বলি, যেখান থেকে এত আমাদের দেশে সবচেয়ে, সারা দুনিয়াতে সবচেয়ে সম্মানিত প্রফেশন হচ্ছে ডাক্তার হওয়া, তাই মানুষের সেবা করে, ডিরেক্টলি মানুষের সেবা করে। সো সেই প্রফেশনেও দেখা যায় অনেক অনেক ধরনের নারী পুরুষরা যৌন হয়রানির শিকার হয়, যে তারা যদি কোনো নির্দিষ্ট টিচার বা ফ্যাকাল্টিকে খুশি না করে, তাহলে তারা বছরের পর বছর ঝুলে থাকে, পাস করে না। তো এই যে বিষয়গুলো থাকে, কিংবা হচ্ছে কেউ বয়কট করলো, অনেকে আছে মেডিকেল প্রফেশন থেকে গিয়ে হাফওয়েতে বের হয়ে আসে, অনেকে আছে আর্মি হতে চায়, সে লেখাপড়ার জন্য যায়, তারপর সেই জায়গার অবস্থা দেখে সে পালিয়ে চলে আসে, কন্টিনিউ করে না। তো এইটা বিউটি প্যাজেন্ট ওয়ার্ল্ডের কোনো নির্দিষ্ট বিষয় নেই, এই ধরনের ঘটনা পৃথিবীর সব ধরনের সেক্টরেই হয়। তবে যেহেতু বিউটি প্রফেশনটাই হচ্ছে শোবিজে, যে তুমি সবাইকে ইনফর্ম করছো হোয়াটস হ্যাপেনিং, সেই ক্ষেত্রে আমরা কুইকলি অনেক কিছু জানতে পারি। অনেকের ক্ষেত্রে হয়তো আমরা ইন্টারেস্ট দেখাই না, যেমন একটা সাধারণ মানুষের জীবনে কি হচ্ছে আমরা তার বাসায় গিয়ে খোঁজ রাখি না, জানার ইন্টারেস্টও রাখি না। একজন সেলিব্রিটির লাইফে কি হচ্ছে পিপল ডু নো। ইনফ্যাক্ট এত বেশি জানে, অনেক সময় সত্যির থেকেও বেশি ভুল ভাল জানে, যেহেতু 10 রকমের মানুষ কথা বললে রিয়ালিটি সবসময় ডিফারেন্ট হয়ে যায়। তো দ্যাট ইজ দি অনলি কেস। ইটস নট লাইক যে বিউটি প্যাজেন্ট ওয়ার্ল্ডে প্রথমবার কেউ বয়কট করেছে, এরকম যেহেতু বয়কট এটা হতে জানাই পারে। কথা যে এরকম এই ওয়ার্ল্ডটা সম্পর্কে মানুষের আগ্রহ আছে, মানুষ Right. জানতে চায় এবং কুইকলি এই ইনফরমেশনগুলো মানুষ জেনেও যায়, হুম। তাহলে কি আরেকটু সতর্ক হওয়া সম্ভব না? I think the question in itself answers the question, যে সতর্ক হওয়া সম্ভব কি সম্ভব না, এটা যাকে নিয়ে হয়েছে নিউজ, সে বেটার অ্যান্সার করতে পারবে। বিকজ আই এম প্রিটি শিওর এরকম অনেক অনেক বিউটি প্যাজেন্ট হয়েছে যেখানে দ্য রেজাল্ট ওয়াজ নট ফেয়ার, কিন্তু তারা হয়তো সতর্ক থেকে পার হয়ে গেছে। সো যে সতর্ক থাকতে পারেনি সে ধরা পড়েছে, আর কি বলবো। Okay. মেঘনা আলম সামনে কোন ওয়ার্ল্ডে থাকবে? I will be in both worlds. In fact, আমার অভিনয় করার তো আসলে সেরকম কোনো সুযোগ ছিল না। আমার টু বি অনেস্ট আমার ইচ্ছা ছিল আমি অভিনয় করব। এখন আমাকে নিয়ে এত বেশি গুজব হয়েছে যে অভিনেত্রী, এখন তো অভিনয়ের সুযোগ আসছে, তো আমি অভিনয় করছি। ইনফ্যাক্ট এমন একটা চরিত্র দিয়ে শুরু করেছি যেটা একেবারেই মানুষের যে ভুয়া যে ন্যারেটিভটা তৈরি করেছিল, একদম ওই ন্যারেটিভটাতে অভিনয়টা। ইটস মাই ওয়ে অফ লাফিং অ্যাট দ্য নেগেটিভ কমেন্টস, আই এম মেকিং আ মকারি আউট অফ দ্য সিচুয়েশন, টু বি অনেস্ট। তো অভিনয়ের যাত্রাটা শুরু হয়েছে মাত্র একটা সিরিজ থেকে। সেখানে যদি আমার কাছে মনে হয় যে আমার সাথে সময়, পেমেন্ট সব কিছু মিলে মনে হচ্ছে যে আমি চালাতে পারবো সাস্টেইনেবলি, তাহলে এটা আমি কন্টিনিউ রাখবো। এবং আর যেটা হচ্ছে রাজনীতির জায়গা, যেহেতু 11 বছর ধরে শেখাচ্ছি রাজনীতি, কিছু তো সামান্য কিছু হলেও তো শিখেছি নিজেও এত বছরে। এবং আমার ফ্যামিলিও হচ্ছে পলিটিক্যাল ফ্যামিলি। আমাদের
সেই যেহেতু আমার একটা ভালো ইনফ্লুয়েন্স আছে আন্তর্জাতিক জায়গায়, ইনফ্লুয়েন্সগুলো দিয়ে আমি কী করবো আমার জীবনে? কিংবা কূটনৈতিক জায়গায় তো যে এত আমি শুনি বলতে যে কি মেঘনা আলম এত স্ট্রং পজিশনে গিয়েছে শুয়ে শুয়ে, বিকজ আমি নারী, আমি যাই অ্যাচিভ করবো আমার লাইফে সব কিছু, তো আসলে দুনিয়াটা কত ইজি, ছেলেরা সবাই কত বোকা, পুরুষরা কি বোকা না, তারা এত সম্পদ বানিয়ে ফেলে, এত পাওয়ারফুল পজিশনে চলে যায়, কিন্তু তারা শিশুর মতো নিরীহ এবং বোকা, হ্যাঁ, যে নারীরা এসে তাদের সাথে শুয়ে শুয়ে সব কিছু তাদের কাছ থেকে নিয়ে যেতে পারে। সো সেই জায়গায় যখন আসলে আমি এরকম কূটনৈতিক রাজনৈতিক শক্তির একটা জায়গা তৈরি করে ফেলেছি, যেইভাবেই করে থাকি, যারা নেগেটিভভাবে বলুক পজিটিভভাবে বলুক, জায়গাটা তো আমি তৈরি করতে পেরেছি, সেটা দিয়ে আমি আসলে আমার জীবনে কী করব? এটা তো আমার একটা না একটা জায়গায় প্রয়োগ করতে হবে, এবং প্রয়োগটা যদি আমি আমার দেশের স্বার্থে করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। সো আই ডু ওয়ান্ট টু লুক ইনটু ওয়েজ অফ কন্ট্রিবিউটিং ইন মাই কান্ট্রি, এবং এটা আমি খুব দেশপ্রেম থেকে করছি তাও না, আমার মধ্যে দেশপ্রেম আছে, কিন্তু আমি আমার নিজের প্রতি ভালোবাসা থেকে আমার দেশের জন্য কাজ করতে চাই। কারণ আমি যখন আমার দেশের বাইরে যাই, মানুষ আমাকে টু বি অনেস্ট এত অ্যাটেনশন দেয়, কিন্তু যখন শুনে যে আমি বাংলাদেশ থেকে এসেছি, এই অ্যাটেনশন আমার কাছে মনে হয় 80% থেকে 30% হয়ে যায়। পিপল আর কিউরিয়াস অ্যাবাউট হোয়াট মাই লাইফ ইজ, হোয়াট আই ডু, হাউ আই স্পিক, সব কিছু নিয়ে তাদের এত কিউরিয়াসিটি, যখনই শুনে ও বাংলাদেশ থেকে এসছে আর কিউরিয়াসিটি নাই। সো আই ফিল স্যাড অ্যাবাউট ইট। এবং এখনও এয়ারপোর্টে গেলে আমাকে আমার ওই বাংলাদেশি কে আছে ইমিগ্রেশনের সাথে যদি কেউ থাকে বলে দিতে হয় আমার সাথে, সো দ্যাট আই ক্যান টেক দেম আউট ফ্রম দি কম্প্রোমাইজিং সিচুয়েশন। আমি এমন বাংলাদেশিদেরকে চিনি যাদেরকে অনেক অনেক দেশে লিটারালি কুকুর দিয়ে সার্চ করা ইমিগ্রেশনে, জামা কাপড় খুলে কুকুর দিয়ে সার্চ করে। তো এই যে হীনতা বাংলাদেশিদের প্রতি সারা পৃথিবীতে, যারা দেশ থেকে কোনোদিন বের হয় নাই তারা এটা ফিল করবে না। সো আমি তো চাই না যে আমাকে সারা পৃথিবীতে সম্মানের সাথে বাঁচতে হলে আর একটা সিটিজেনশিপ নিতে হবে। এই যে আমাদের ইন্টারিম সরকারে যারা ছিল, যারা তো মাথা উঁচু করে কথা বলে, বাংলাদেশি বলে বলতে পারে তা কিন্তু না, তাদের মাথা উঁচু করার যে সিক্রেট ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে সবার কাছে অন্য একটা দেশের সিটিজেনশিপ পাসপোর্ট আছে। সে যখন আন্তর্জাতিক জায়গায় যায়, সে আমি বাংলাদেশি পরিচয়ে সে ভ্যালু পাচ্ছে না, সে ভ্যালু পাচ্ছে কারণ সে তার অন্য দেশের পরিচয়টা বহন করে। আমার তো সেটা খারাপ লাগে দেখে। সো আমি আমার নিজের স্বার্থে আমি চাই আমি যখন সারা পৃথিবীতে ঘুরে বেড়াবো, আমাকে আমার নিজেকে আমেরিকান, কানাডিয়ান, টার্কিশ এগুলো বলে যাতে উঠাতে হবে না। আই ওয়ান্ট টু বি এবল টু সে যে আমি বাংলাদেশি, আর ওইটা দেখেই মানুষের মধ্যে যেন মনে হয় ও মাই গড, শি ইজ ফ্রম দ্যাট বিউটিফুল কান্ট্রি, ইউনো। সো দ্যাটস দ্য ব্র্যান্ডিং আই ওয়ান্ট টু ক্রিয়েট ইন দ্য লং টার্ম। এবং সেখানে আসলে বিউটি প্যাজেন্ট ওয়ার্ল্ড এবং পলিটিক্যাল ওয়ার্ল্ড দুইটার একসাথে কাজ করার প্রয়োজন আছে। তারা যদি ভাবে আমরা সেপারেটলি থাকবো এবং মিডিয়াকে আমরা কখনো ফোকাসে আনবো না, তারা আসলে কখনোই দেশকে সামনে নিতে পারবে না। কারণ এখন সারা বিশ্বে মিডিয়া অনেক পাওয়ারফুল একটা টুল, এবং যেই জায়গায় পলিটিক্স করে মিছিল মিটিং করে যাওয়া যায় না, সেই জায়গাতে সংস্কৃতি দিয়ে মিডিয়া দিয়ে চলে যাওয়া যায়। যেমন একটা যুদ্ধ করে আমাদেরকে উর্দু ভাষায় কথা বলাতে পারে নাই, হ্যাঁ, কিন্তু সারা পৃথিবী হিন্দিতে কথা বলতেছে, সারা পৃথিবী উর্দুতে কথা বলছে তাদের নাটক সিনেমা দেখে। Sometimes the war is a psychological warfare. It's not always যে আপনি স্লোগান দিয়ে প্ল্যাকার্ড ধরে দুনিয়াকে বদলাতে পারবেন। You have to come together. রাজনীতির মতন রাজনীতির মাঠেও কাজ করতে হবে, আবার হচ্ছে এই যে সংস্কৃতির জায়গা সেটাকেও সাথে ধারণ করেই আসলে পার্লামেন্ট গঠন করতে হবে। পার্লামেন্টে যদি সংস্কৃতির মিডিয়ার কোনো রিপ্রেজেন্টেশন না থাকে, এই পার্লামেন্ট কোনোদিনও বাংলাদেশকে অ্যাকচুয়ালি উন্নত করতে পারবে না। আই হোপ যে আমরা এই সিটে আবার বসবো মেয়র ইলেকশনের পরে, এবং তখন আপনি কৌশল প্রয়োগ করে ঠিক কতটা সিনারিও চেঞ্জ করতে পারলেন সেটা জানতে পারবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানে র্যাপ আপ করি। ওকে, দেখছিলেন হার স্টোরি, সঙ্গে ছিলাম রুকাইয়া জহির, এবং আজকের পর্বে আমাদের গেস্ট ছিলেন মেঘনা আলম। দেখা হবে নতুন কোনো পর্বে, সেই অবধি থাকুন আলাপের সঙ্গেই।